প্রশ্ন হচ্ছে অর্থ এলো কোত্থেকে? তাই রাজ্যের আয় বিরাট বেড়েছে এক, আর না হলে ২ নম্বর হচ্ছে রাজ্যের চুরি বিরাট বেড়েছে। তা কোনটা সঠিক? এটা মাননীয়কে ক্লিয়ার করতে হবে। কারো তো বাবার টাকা নয়, ওটা কি তার কাছে এত উদ্বৃত্ত টাকা ছিল? যদি ছিলই তো তার কেন্দ্রের থেকে চাইছিল কেন? কেন্দ্রকে ঠিক করতে হবে ১ লক্ষ চুরির ক্যাগ রিপোর্ট সঠিক কি বেঠিক তারা বলে দিই। দিদি বলেছে ওটা ফালতু, ফেলে দাও। আমাদের কেন্দ্র সরকারকে বহন করতে পারে সঠিক, জেলে যাও। সঠিক অতএব হেমন্ত সোরেন জেলে যাও। আর জেলে গিয়ে দিদি বলবে জেলের মধ্যে ঢুকে ফুটো হয়ে বেরিয়ে যাবো। আরে কি ভাই, দিদি অবাক ঘটনা বলছে ওই জেলে যাবে আমাকে জেলে ঢোকাবে জানি। উনি বুঝে গেছেন ঠাকুর ঘরকে আমি তো কলা খাই নির্বের মতো ব্যাপার। উনি বুঝে গেছেন ওনাকে আলটিমেটলি হতো ওনাকে বা ওনার ঘরের বাড়ি মানে পিরামিডের উপর তলাকে জেলে যেতে হবে। উনি তৈরি হয়ে আছেন জেলে গিয়ে উনি ফুটো করে দেবেন। আরে জেলে গিয়ে ফুটো করে দেবে, কি না ইনসাফি। সুশ্রী শিল্প বাংলার অন্যতম শিল্প, সেই শিল্পের প্রতিষ্ঠাতা মাননীয়া। ১০০ দিনের বকেয়া মিটিয়ে দিচ্ছে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর। কি বলবেন? প্রচুর পয়সা আছে, আপনারা তো রাখেন না। প্রচুর পয়সা, রাজ্যের ইনকাম বেড়েছে, সর্বত্র ইনকাম প্রচুর। আমি আশা করি আগামীকাল থেকে আর ওই আলোচনা করবে না যে আমাদের নেই, ওরা আছে, প্রভু তো আছে। সেই আছেটা প্রথম বলেছিলেন উনি নন, যুবরাজ বলেছিলেন। তার কত কাজ, তিনি একজন এমপি, তিনি বললেন বার্ধক্য ভাতা সরকার দেবে ভাবছি না, আমি দিয়ে দেবো। ড্রাইভাররা যত বৃদ্ধ আছে সবাইকে টাকা দিয়ে দেবো আমি। অর্থাৎ একটা এমপি সে যে আয় আমাদের মতো আয় করে, সেই শত শত কোটি টাকা দিয়ে দেবে এবং রাজ্যের অন্য বৃদ্ধরা পাবে না। ড্রাইভাররা জন্মগ্রহণ করতে পারো নি, এত ব্যর্থতা। জন্মগ্রহণ করছো করো, ড্রাইভাররা করো। তুই বুড়ো হয়েছ অন্য বিধান লোকসভা কেন্দ্রে তোমার জন্ম নিলে, এটা অভিশাপ, ঈশ্বরের এক নিদারুণ অভিশাপ যে অন্য কেন্দ্রে তার জন্মগ্রহণ হয়েছিল। তাহলে দুটো প্রশ্ন, এক হচ্ছে ঈশ্বর এই বৈষম্য করলো কেন? যত বৃদ্ধ লোক আছে সবাইকে ড্রাইভাররা জন্মগ্রহণ করাতে পারত না, ইনসাফি। নাম্বার 2, অভিষেকবাবুর বিপুল টাকা। অভিষেকবাবু ছোট ছেলে যুবরাজ, তাই ও শুধু বলেছিল ওই জায়গাটার কথা, ওই ড্রাইভারের কথাটা। আর দিদি বলছেন গোটা রাজ্যের কথা, তাই তো? তাহলে দিদির অর্থ নেই তা নয়, প্রশ্ন হচ্ছে অর্থ এলো কোত্থেকে? তাহলে রাজ্যের আয় বিরাট বেড়েছে এক, আর না হলে ২ নম্বর হচ্ছে রাজ্যের চুরি বিরাট বেড়েছে। তা কোনটা সঠিক? এটা মাননীয়কে ক্লিয়ার করতে হবে। কারো তো বাবার টাকা নয়, হয় চুরির টাকা না হলে ট্যাক্সের টাকা। দিদিকে এটা ক্লিয়ার করতে হবে যে কেন্দ্র সরকারের টাকা না নিয়েও যদি এতগুলো লোককে তাদের প্রাপ্য পাইয়ে দিতে পারে, তাহলে দিদিকে এটা বলতে হবে ওই টাকাটা কার, ইডিকে এটা বলতে হবে ওই টাকাটা কার। ওটা কি তার কাছে এত উদ্বৃত্ত টাকা ছিল? যদি ছিলই তো তার কেন্দ্রের থেকে চাইছিল কেন? যদি ছিলই তো, বাড়তি ছিলই তো, তারা দিয়ে দিচ্ছে না কেন? যদি ছিলই তো, তাহলে ওই যে শিক্ষক পদপ্রার্থী যারা গাছতলায় বসে আছে তাদের চাকরি দিচ্ছে না কেন? আমরা তো আসলটা জানি যে চাকরির বিভিন্ন বিতর্কে ছুতো দিয়ে চাকরিটার নিয়োগ বন্ধ রাখা, তাতে সরকার আর্থিক সুরাহা পাবে। সেই আর্থিক যে মুনাফাটা পেল সেটাতে লক্ষ্মীর ভাণ্ডার করবে। আমাদের একটু মায়া দেয় মাঝে মাঝে, সত্যি দিদির কিচ্ছুটি নেই, তাই বেচারি দিয়ে দিতে পারছে না। তাহলে একটা জিনিস পরিষ্কার হলো, হয় দিদি গোপনে টাকা একটা মেশিনপত্র আছে, টাকা বানায় গোপনীয় টাকা। 2 হচ্ছে বিপুল টাকা আছে লোককে দেয় না। 3 হচ্ছে চুরির টাকা আছে। 3টে অপশান দেওয়া হলো, দিদি বেছে নিক কোন অপশানটা তার, অর্থাৎ তার টাকার উৎস কোনটা। বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি টাকা, কাটবাজি টাকা। আমি আজকে বাসে দেখছিলাম, বাসে যাতায়াত করি, বিরাট ধনী লোক তো আমি, তাই বাসে যাতায়াত করি। তো আজকে বাসে করে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি না পাটুলির কাছে বাসটা থেমে গেল। দেখলাম কন্ডাক্টর নামলো। এর আগেও হয়েছে। আমি বললাম ভাই যে আপনি যে টাকাটা দিলেন মানে ফাইন দিতে হলো। বলছে দাদা আমাদের কোনো দোষ ত্রুটি নেই, এই টাকাতে রাজ্য সরকার চলে। এই প্রতিদিন নিয়ম করে প্রত্যেকের বাস থেকে, প্রত্যেক গাড়ি থেকে পুলিশকে টাকা দিতে হবে, 100 টাকা 200 টাকা। এটা পুরো দৈনিক দেওয়া টাকা, এর জন্য কোনো অপরাধ লাগবে না, কোনো বেআইনি কাজ লাগবে না, চ্যালেঞ্জ একদম। পাটুলির মোড়ে এটা দেখলাম।
গোটা পশ্চিমবঙ্গে এইভাবে নাকি প্রত্যেক গাড়ি থেকে টাকা তোলা হচ্ছে, গাড়িকে ছাড়বে না। রাজ্য সরকার বিভিন্ন জায়গা থেকে গাইজেও টাকা তুলছে, এটা তোলাবাজি টাকা। তোলাবাজি তো দুরকম নয়, গুন্ডারা তোলে, তাহলে রাজ্য সরকার কি এখানে গুন্ডার ভূমিকায়? আমি বুঝতে পারলাম না যে একটা গাড়িতে কোনো দোষ হয়নি, ভুল চালিয়েছে তাও নয়, আসতে চালিয়েছে তাও নয়, বেআইনি কাগজপত্র তাও নয়, সবটা ওকে রাজ্যকে তোলাবাজির জন্য সকালে টাকা দিতে হবে, এমনি দিতে হবে, এমনি দুনিয়া শুনেছেন। তাহলে এই যে অন্ধকারের টাকা, সেই অন্ধকারের টাকা কি বিপুল স্ফীত হইয়াছে, নাকি অর্পিতার মতো অনেকগুলো ঘরের সন্ধান পাইয়াছেন? মাননীয় নিজেই পেয়ে গেছেন সন্ধান, ইডি পাইনি হয়তো। ধরুন অর্পিতা একটা, তার কত 50 কোটি, এরকম হয়তো 2000 অর্পিতা পেয়ে গেছে, তাহলে 50 গুণিত 2000, অনেক টাকা হয়, অনেক টাকা। তাহলে ওনার খরচা হবে কয়েক লক্ষ কোটি। আবার ক্যাগের ক্ষেত্রে বলেছে, ক্যাগ হয়েছে না, ক্যাগে নাকি কয়েক লক্ষ কোটি চুরি ধরা পড়েছে, বলছে ওসব মানি না, ওই ক্যাগ ফালতু, সবই ফালতু। ক্যাগ ফালতু, তাহলে এরা সঠিক? তাহলে ক্যাগ যদি ফালতু হয় এই রিপোর্টের বিরুদ্ধে মামলা করুক। আর আমি কেন্দ্র সরকারকে বলি, আপনাদের ক্যাগ রিপোর্টকে ফালতু বলেছে, আপনারা এর বিরুদ্ধে অ্যাকশন নিন, আপনারা প্রমাণ করুন আপনার ক্যাগটা সঠিক। কী করে বলতে পারে? মানে চোরের মায়ের বড় গলা বলার শব্দ আছে না? আমি দুর্নীতিতে আমাদের রাজ্যে ক্যাগ রিপোর্টে কয়েক লক্ষ কোটি টাকা দুর্নীতি ধরা পড়েছে, আর রাজ্য সরকার বলছে ক্যাগ রিপোর্টটা মিথ্যা, মানে চুরিও হলো, রিপোর্টটাকে মিথ্যে প্রতিপন্ন করা হলো। এটা অসম্মান না? এটা কি ফেডারেল সিস্টেম? কেন্দ্র সরকারকে প্রমাণ করতে হবে দিদি সঠিক, আর দিদিকে প্রমাণ করতে হবে তিনি সঠিক। এইটা কিন্তু চুপ হয়ে গেলে চলবে না। ক্যাগ রিপোর্ট সঠিক কি বেঠিক দুটো সরকার ঠিক করুক। যদি ক্যাগ রিপোর্ট মিথ্যে করে দিয়ে থাকে রাজ্য সরকারকে অপমান করার জন্য, আমি তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি কেন্দ্র সরকারকে, যে কেন রাজ্যকে অসম্মান করেন। আমার দিদির রাজ্যটা, আমার পশ্চিমবঙ্গের লোক, সুখে দুঃখে দিদির সাথে আছে আমরা, তার কোনো ত্রুটি বিচ্ছুতি নেই, কোনো চৌর্যবৃত্তি নেই, কোনো দুর্নীতি নেই, কোনো পাপ নেই, তাদের বিরুদ্ধে মিথ্যে ক্যাগ তৈরি হবে, লক্ষ কোটি টাকা চুরির অভিযোগ করা হবে, রাজ্যের সম্মান নেই? দিদির সম্মান ইকুয়াল টু রাজ্যের সম্মান ইকুয়াল টু আমার সম্মান, পরিষ্কার। তাই মিথ্যে ক্যাগ রিপোর্ট করার জন্য আমরা কেন্দ্র সরকারকে কন্ডেম করব। আর কেন্দ্র সরকার যদি দাবি করে না আমার ক্যাগ সঠিক, তাহলে দিদি বলেছে যে ক্যাগ মিথ্যা, তাহলে এই পরিপ্রেক্ষিতে হেমন্ত সোরেন আছে না, হেমন্ত সোরেন অমনটি কিছু করা যায় কিনা ওটা দেখুন। হেমন্ত সোরেন তো 100 কোটি, এখানে 1 লক্ষ কোটি, কোনটা বেশি? তাহলে 100 কোটিতে হঠাৎ করে টুপ করে ধরে দিল, যেমন আকাশ থেকে গাছ থেকে টুপ করেই ভোরের শিশির বিন্দু যেমন মাটিতে পড়ে যায়, গাছ থেকে টুপ করে ভোরের শিশির বিন্দু যেমন মাটিতে পড়ে যায়, তেমনি টুপ করে ইডির হাতে ধরা পড়লো হেমন্ত সোরেন, মুখ্যমন্ত্রী তো গেল, জেলে গেল, টুপ করে হয়ে গেল। তাহলে 100 কোটিতে টুপ, লক্ষ কোটিতে কত খুব। তাহলে লক্ষ কোটি অপরাধে যদি ক্যাগ সত্য হয়, এখন হচ্ছে বাইরে ঘুরবে কেন? এখনও তার মন্ত্রিসভা বাইরে ঘুরবে কেন? তাহলে আমাদের বাঙালি হিসেবে মিথ্যাচারে তো দাবি দেবো না। আমাদের মাননীয় যদি মিথ্যে বলে থাকে তাকে ছাড়বো নাকি আমরা? এক হচ্ছে মাননীয়কে মিথ্যে ইচ্ছে করে প্রমাণ করলে ছাড়বো না, আর দ্বিতীয়ত আমাদের মাননীয় যদি মিথ্যে বলে থাকে তাহলে আমাদের সম্মান নষ্ট হচ্ছে, ওটাও ছাড়বো না। কেন্দ্রকে ঠিক করতে হবে 1 লক্ষ চুরির ক্যাগ রিপোর্ট সঠিক কি বেঠিক, তারা বলে দিই। দিদি বলেছে ওটা ফালতু, ফেলে দাও। আমাদের কেন্দ্র সরকারকে প্রমাণ করতে পারে সঠিক, জেলে যাও, সঠিক, অতএব হেমন্ত সোরেন জেলে যাও। আর জেলে গিয়ে দিদি বলবে জেলের মধ্যে ঢুকে ফুটো হয়ে বেরিয়ে যাব। আরে কি রে ভাই, দিদি অবাক ঘটনা, বলছে ওই জেলে যাবে আমাকে জেলে ঢোকাবে, জানি উনি বুঝে গেছেন। ওরা ঠাকুর ঘরে কেন, আমি তো কলা খাই নির্বের মতো ব্যাপার, উনি বুঝে গেছেন ওনাকে আলটিমেটলি হতো ওনাকে বা ওনার ঘরের বাড়ি মানে পিরামিডের উপর তলাকে জেলে যেতে হবে, উনি তৈরি হয়ে আছেন, জেলে গিয়ে উনি ফুটো করে দেবেন। আরে জেলে গিয়ে ফুটো করে দেবে? আপনার সেই শোলে মনে পড়ে, শোলে মনে পড়ে, শোলে সে ডায়লগ মনে পড়ে, ফুটো ডায়লগ, পিস্তল আ গয়া, ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চন, পিস্তল আ গয়া, হাম अंग्रेज जमाने का जेलर हूं, মনে পড়ে? সেই রকম ফুটো কথার ফুটো মস্তান, মানে জেলেও যাবে এবং জেলকে ফুটো করে দেবে, ভাবা দরকার আছে। বলুন। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী
রাহুল গান্ধী এবং পাশাপাশি সিপিআইএম এর বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন যে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে সুশুরি দেওয়া হচ্ছে। এই সুশুরিটা কি জিনিস ভোটের আগে একটু বলুন পরিষ্কার করে। দেখুন, এটা একটা নতুন তথ্য, এই কথা পশ্চিমবঙ্গে আশা করি কেউ বলেনি, আমি প্রথম বলবো, একটু বলতে দিন। সুশ্রী নতুন একটা মহিমা তৈরি হলো, মহিমামণ্ডিত সুশ্রী, ঠিক আছে? আচ্ছা, সিপিএম এবং কংগ্রেস তারা নাকি মুসলমানদের সুশ্রী দিচ্ছে, ওটা উনি বুঝতে পেরেছেন। কারণ বিড়ি শ্রমিকদের কাছে গেছে নাকি মুসলমান সুশ্রী দিচ্ছে, আর বিজেপি নাকি হিন্দুদের সুশ্রী দিচ্ছে। তাহলে দিদি নতুন একটা তথ্য তৈরি করে, সুশ্রী তথ্য। আচ্ছা, যে কাজটা যে জানে সে তো অন্যজনের ক্ষেত্রে সেটা বলবে। মাননীয় যে সুশ্রী দিতে খুব অভ্যস্ত, আচ্ছা সুশ্রীটা তো আমার প্রোডাক্ট, এটা তো আমার সম্পত্তি, তোরা সুশ্রী দিবে করে? আমরা মোল্লাদের কতদিন ধরে সুশ্রী দিয়ে ঠিক করে রেখেছি কি কি করলে সুশ্রী দেওয়া যায়। সুশ্রী যে একটা শিল্পের নাম, এটাকে দেশের লোক জানতো? আমি তো ওটা সৃষ্টি করেছি। সংখ্যালঘু সুশ্রী, মতুয়া সুশ্রী, আদিবাসী সুশ্রী, সেই সুশ্রী দেওয়ার জন্য কতই করেছি। ওরা ইমামবাদা চাইনি, দিয়ে দিয়েছি সুশ্রী। হজ হাউস ইমামবাদা দিয়েছি। তারপরে আমি ইনশাল্লাহ খোদাফেজ বললে ওরা খুব সুশ্রী হয়, ওদের কোনো কাটাই করে, একদম সুশ্রী দিয়ে দিচ্ছি। আবার হিন্দুদের তোরা সুশ্রী দিচ্ছিস, ও তো ঠিক কথা। আমি মোল্লা সুশ্রীতে দায়িত্ব, তো আমার এক গ্লাস সুশ্রী, ওটা আমার মনোবলী ব্যবসা, তুই এসে তাতে হস্তক্ষেপ করবি। আর তোরা নাস্তিক, তোরা হিন্দু, তোরা সিপিএম, তোরা নাস্তিক, তোরা আবার মুসলমান করতে গিয়ে ওই নওশাদকে ডেকে দিচ্ছিস, সুশ্রী দিচ্ছিস দেখি। আর ওই একই পথের প্রতীক হয়েছিস ওই রাহুল, তুই পশ্চিমবঙ্গে আমার পারমিশন নিচ্ছিস, ঢুকেছিস, কি যাত্রা করছিস তুই? 300 জায়গায় সিট দিবি, 40টা পাবি না। আমি অনেক আগে বলেছিলাম না যে আমাদের দিদি দায়িত্ব সহকারে ইন্ডিয়াটা ভাঙবে। আমি অনেক আগে বারে বলেছি, মিলে যাচ্ছে। ইন্ডিয়া ভাঙার প্রধান দায়িত্ব দিদি নিজে নেবেন। মোদিজিকে এটা বলে এসছেন, মোদিজিকে দিদিজি বলে এসছেন, দিদিজি মোদিজিকে বলে এসছেন। এটা সেই ভাঙার দায়িত্ব নেবার একটা এক্সাম্পল হলো যে তার রাজ্যে এসছে রাহুল গান্ধী, বিরোধী দলের প্রধান মুক্ত রাহুল গান্ধী। সেই রাহুল গান্ধী নাকি 300 জায়গায় সিট দিলে মাত্র 40টা পাবে, আর তার বিরুদ্ধে অভিযোগ সে মুসলমানদেরকে সুশ্রী দিচ্ছে। অর্থাৎ সুশ্রীটা কেবলমাত্র দিদি পাবে, দিদি দেবে। কেন রাহুল দেবে? যদি ভোটটা কেটে কুটে যায় সুশ্রীর দ্বারা, তাহলে তো মুসলিম ভোট চলে গেলে তো ক্ষমতা চলে যাবে সরকার। আপনি বুঝলেই কি না ইনসাফি। সুশ্রী শিল্প বাংলার অন্যতম শিল্প, সেই শিল্পের প্রতিষ্ঠাতা মাননীয়া। মুসলিম সুশ্রী নামক পদার্থটা মুসলমানরা বোঝে না, তাই মুসলমানদের নাম দেওয়া হয়েছে দুধেল গায়ের মধ্য দিয়ে মূলত সুশ্রী দেওয়া হয়েছে। তাই মুসলমানদের যখনই ভয়টা কমে যায় তখন বলে দিতে, তখন সকলে ভয় সুশ্রী হয়েছে, সুশ্রী। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। আর একটা সুশ্রী বলেছে মোদিজিরা আগে নস্যিক হয়নি, ওরা নাকি বাংলায় ক্ষমতা এলে মাছ আর মাংস বন্ধ করে দেবে। মাছ বাঙালিরা খায়, প্রচুর হিন্দু বাঙালি, মধ্যবিত্ত বাঙালি মাছ খাবে। অন্ধ্রপ্রদেশের মাছগুলো জানে যে আমরা যতই অন্ধ্রপ্রদেশে নদীতে থাকি না কেন খাবে বাঙালিগুলো, তো মাছ বন্ধ করলে হিন্দু ভোট, মাছ খেতে পারবে না বাঙালি জাত। আর মাংস, দুধেল গাইয়ের মাংস খুব পছন্দ করে, মাংস বন্ধ হয়ে গেলে দুধেল গাইটা যাবে। বাবা, সকালে মাংস, দুপুরে মাংস, বিকেলে মাংস, রাত্রে মাংস, 4 টাইম মাংস বিক্রি হয়, খায়। ওটা না হলে বাঁচবে না। তাদের যদি লেখাপড়া স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়া অসুবিধা নেই, মাংসটা রাখতে হবে, মাংস ছাড়বে না। তাই মাছ আর মাংস বন্ধ করে দেবে। মধ্যবিত্ত বাঙালি মৎস্যকে যারা ভালোবাসে সেই বাঙালিরাও খেপে যাবে, আর মোল্লারাও খেপে যাবে। মাছ মাংস বন্ধ, কি চালাকি, মানে কিরকম সুশ্রী, ওটা সুশ্রী। তাই বাংলা সুশ্রী শিল্পের যিনি প্রতিষ্ঠাতা, মাননীয়ার যে শিল্প, সেই সুশ্রী শিল্পে আপনাকে হাত দেবেন না। ওই শিল্পে হাত দিয়েছ কি মরেছ, ফের করে দেওয়া হবে। সুশ্রী একলা মমতার। সুশ্রী শিল্প বাংলার অন্যতম শিল্প। আমরা জানি বাংলায় সব শিল্প, ঢপ শিল্প, দুর্নীতি শিল্প আছে, কিন্তু নতুন যে শিল্প উনি তৈরি করেছেন বাংলায়, ভারতবাসী যেটা রেখে দেন, এবং যতগুলো পশ্চিমবঙ্গের বক্তা টক্তা আছে আমাকে নকল করবে জানি,
নতুন শব্দ আমি তৈরি করলাম। দিদির যে শিল্পে তিনি মনোপলি ব্যবসা করেন, তার নাম সুরসুরি শিল্প। সেই শিল্পে রাহুল তোমার এত বড় উদ্ধত্ত, তুমি হস্তক্ষেপ করেছ। আর এই সিপিএম তোরা নাস্তিক, তোরা মোল্লাদের সুরসুরি শিল্পটা বুঝে গেছিস, ভোট নেবার ইচ্ছা হয়েছে, ওটা আমার একলার বাবার সম্পত্তি ওটা, হ্যাঁ, ওটাকে ওই জন্যই দুজায়গায় বলেছে। তোরা আবার সুরসুরি দিচ্ছিস, ওই শিল্পের মালিক আমি, তোমরা এই শিল্পে যদি আসো দেখে নেবো, ছেড়ে দেবো না। ধন্যবাদ।